রয়েছে সভা কবি মহারাজ পণ্ডিত অমাত্য বিজ্ঞানী ভরায় সভার ছবি। এইভাবে হলো অবসান, আমার গ্রন্থ শেষ। সবাই মিলে হাতে হাত রেখে রয়েছি মোরা বেশ। বাহ 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 সভাকবি, তোমারই কাব্যে তো সবই আছে, কিন্তু কোনো জায়গায় তো মন্ত্রীকে দেখলাম না। মন্ত্রী মশাই তো হেরো, তাই লেগেছে গেরো। কি মন্ত্রী মশাই, সভাকবি তো আপনাকে হেরো বললো? মন্ত্রী, ছি 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 ছি, কি অবস্থা তোমার! তোমাকে দেখে আমার তো খুব কষ্ট হচ্ছে। সত্যি মন্ত্রী মশাই, খুব কষ্ট হচ্ছে। আমার বাবা বলতেন যে তোর দুঃখ দেখে কুকুর ছাগলও কাঁদবে। মহারাজ দেখুন দেখি কি কাণ্ডটাই না ঘটালো আমাদের মন্ত্রী মশাই। কি মন্ত্রী মশাই, এখানে কে বা কুকুর আর কেই বা ছাগল? আপনার দুঃখ দেখে তো মহারাজ আর আমি এই দুজনেই কষ্ট পেলাম। তাহলে কে বা কুকুর কেই বা ছাগল বলার দোষে মন্ত্রী মশাই নিজেই হলেন পাগল। মহারাজ 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 আমাকে ক্ষমা করুন, আমার মাথা ঠিক নেই। আমি আমি আপনাকে ওই ধরনের কথা বলতে চাইনি মহারাজ। সেটা মহারাজ জানেন এবং বিশ্বাস করেন যে আপনি এই কথাটা গোপালকে বলেছেন। গোপাল তো স্বীকার করছে যে গোপাল আপনার কাছে চতুষ্পদ জন্তু বিশেষ। গোপাল আজ একদম বিধ্বংসী মেজাজে রয়েছে। মন্ত্রী, তোমার কি হলো বলো তো? কিছুদিন থেকে দেখছি যে তুমি কিরকম নড়বড়ে হয়ে যাচ্ছ। গোপাল তোমার থেকে চৌখস হয়ে যাচ্ছে কি করে? শ্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা। সময় আমারও আসবে, তখন দেখবো কি নড়বড়ে আর কে চৌখস। গোপালের খুব দেমাক হয়েছে, ওর দেমাককে ভাঙতে হবে। কিছু একটা মতলব বার করুন মন্ত্রী মশাই, এইভাবে গোপালের কাছে হেরে যাওয়া একেবারে মেনে নিতে পারছি না। না 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 না, আপনি হলেন মন্ত্রী, রাজার পরেই এই রাজ্যের দ্বিতীয় জন হলেন আপনি। সেই আপনাকে এইভাবে ছোট করছে, হ্যাঁ, এটা মানা যায়? না, একদম মানা যায় না। কি করে মানা যাবে বলুন তো? কোথায় গোপাল আর কোথায় আপনি? পণ্ডিত, তুমি কিন্তু দুমুখো সাপ। তুমি আমার কাছে আমার মতো, গোপালের কাছে গোপালের মতো। তোমাকে একটা মুখে কথা বলতে হবে, বুঝেছো? এমা, আমি তো শুধু বললাম গোপাল একদম বিধ্বংসী মেজাজে আছে। এটা কি প্রশংসা হলো? যাই হোক, গোপালকে নিয়ে কোনো রকম আদিক্ষেতা যেন না দেখি, কেমন? কি বলছেন মন্ত্রী মশাই? আপনি থাকতে আমি গোপালকে নিয়ে আদিক্ষেতা করব? কি যে বলেন না, আমি ভেবেই পাই না। এবার কিন্তু ওই কিছু একটা করে আপনি এই গোপালের জয় জয়কারকে খণ্ডন করুন, হ্যাঁ, আমরাও বাঁচি। করব করব, এমন কিছু ঘটাবো না গোপাল কেঁদে কুল পাবে না। ওকে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে ছাড়বো। তোমরা শুধু দেখে যাও। মুখটাকে ওই রকম করে রেখেছো কেন? রাজসভায় কি কিছু ঘটেছে নাকি? গোপাল আমার ঘুম কেড়ে নিয়েছে। গোপাল আমায় মোটেও শান্তি দিচ্ছে না। তুমি যখন গোপালের সঙ্গে বুদ্ধির যুদ্ধে হেরে যাও বারবার, তবে কেন লড়তে চাও যেটা তোমার নেই? কি বললে? আবার বলো। আবার শুনবে? তবে শোনো, পরিষ্কার করে বলছি, তোমার বুদ্ধির ওপর আমার কোনো আস্থা নেই। আরে তুমি আমাকে কি বললে মনে করে দেখো। আমি কৃষ্ণনগরের মন্ত্রী, মহারাজের পরেই আমি। এটা তো আর এমনি এমনি হয়নি। আমি মন্ত্রী হওয়ার যোগ্য বলেই না মহারাজ আমাকে মন্ত্রী করেছেন। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন করবে সেটাও তুমি জানি। আমি কি প্রশ্ন করব সেটা তুমি জানো? হ্যাঁ হ্যাঁ জানি। আমি তোমাকে একেবারে পড়ে মুখস্থ করে ফেলেছি। একদম দাড়ি কমা সব নিয়ে বলবো। বলি হ্যাঁ বলো 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 দেখি। তুমি এটাই আমার কাছে জানতে চাইছো? আমি তো তোমার স্ত্রী, তাহলে গোপালকে এত প্রশ্রয় দিচ্ছি কেন? কি এটাই জিজ্ঞেস করতে চাইছিলে তো? আরে বাস, এ তো সত্যি ঠিক কথাই ভেবেছে। তার মানে সত্যি আমাকে একদম মুখস্থ করে ফেলেছে। আচ্ছা আচ্ছা, গোপালের বউ কি গোপালকে এইরকম ভাবে মুখস্থ করেছে? কি জানি। ভাবছো গোপালকে গোপালের বউ এইভাবে মুখস্থ করেছে কিনা? উত্তর হলো না, গোপালকে বোঝা অত সহজ নয়।
বুঝলে কিনি আজ রাজসভায় একটা ঘটনা ঘটেছে। কি রকম ঘটনা শুনি শুনি ওই সভাকবি একটা কাব্যগ্রন্থ লিখেছে, সেখানে আমাদের সবার নাম পরিচয় আছে, কিন্তু ওই মন্ত্রীমশাইয়ের নাম পর্যন্ত উল্লেখ করেননি। এটা তো খুব ভালো কথা নয়। এটা একদমই ভালো কথা নয়, এটাকে পক্ষপাত বলে। তখন আমি এটা নিয়ে কিছু বলিনি, সবার সামনে এভাবে বলা যায় না। আমি আজ বলবো, রাজসভা শেষ হলে সভাকবিকে যখন টাকা পাবো, নাও জামবাটিটা নাও, মুড়ি নারকল দিয়ে মুড়িটা খুব ভালো মেখেছিলে, বুঝলে? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা বলো না? আহা, মন্ত্রী মশাই তো সুযোগ পেলেই তোমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করেন। ওই তুমি তো কখনো ওনার ক্ষতি চাও না? আরে না না, আমি কারো ক্ষতি চাই না, কিন্তু আমার দেশ, আমার মহারাজকে যে বা যারা ক্ষতি করতে চাইবে তার ক্ষতি কিন্তু আমি চাইবো। হ্যাঁ, একটা কিছু করতে হবে, একটা কিছু করতেই হবে। যাই যাই বটা ঘটার কাছে যাই। এবে গিন্নি, আমি একটু আসছি। এখন আবার কোথায় যাচ্ছ? ঘটা বটার কাছে তো। আরে এটাও কি আমাকে পড়ে ফেললে? ওই যে বললাম তোমাকে আমি পড়ে পড়ে মুখস্থ করে ফেলেছি। তুমি কখন হাঁচবে, তুমি কখন কাঁদবে, সব সব মুখস্থ। যাও বটা ঘটার কাছে যাও, গোপালকে কিভাবে অপদস্থ করবে তার পরিকল্পনা করে এসো। বাবা, এই গিন্নির চোখের সামনে থেকে এখন ভাগি। গোপালকে বেশ ভালো করে নাকানি চৌবানি খাইয়ে তবে আমি শান্তি পাবো। আমি 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 চললাম। যাও যাও, তোমার দৌড় আমার জানা আছে। আরে আরে, গোপালের সাথে লড়তে গেলে বুকের পাটা লাগে। হাতে কোনো কাজ নেই গো রতন, খুব চিন্তায় আছি। তোমার আবার চিন্তা কি? তোমরা দুজনে তো বেশ ভালোই আছো, মন্ত্রী মশাইয়ের খাস লোক তোমরা, তোমাদের আবার কিসের চিন্তা? সেই মন্ত্রীমশাই কতদিন তো এখানে আসেননি, ওটা তো ওই ভিন গ্রামে গেছে, ভাবছি ওখানেই চলে যাব। বটা ঘটা আছিস নাকি? ওই দেখো, নাম করতে করতে মন্ত্রী মশাই এসে গেছেন। নাও, কাজ এসে গেছে তোমাদের। আসুন মন্ত্রীমশাই আসুন, বটা নেই খটা আছে। যা, বটা নেই, তাহলে কি হবে? কি করতে হবে সেটা তো বলুন। আর তো পারছি না, গোপাল তো আমাকে হারে মাসে জ্বালাচ্ছে। কিছু একটা উপায় কর। কি করতে হবে শুধু বলুন। আরে এমন কিছু যাতে দেখে মজাও লাগে আর মনটাও বেশ ফুরফুরে হয়। কিন্তু বটা তো নেই, তুই একা কি করতে পারবি? আরে একা কোথায়, আমি তো আছি নাকি? হ্যাঁ, আমার দিকে একটু নজর দিন। কটা নেই, আমি উতরে দেবো। কি করবে রতন ভাই, একটা কিছু বলো। সে ভেবে নিয়েছি, শোনো। বুঝলে? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তার মানে আমি আমি নিশ্চিন্ত হলাম। হ্যাঁ মন্ত্রীমশাই, কিছু প্রাপ্তিযোগ হবে তো? নাকি সবটাই আঁকে? না 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 না, তোদের তো অর্থপ্রাপ্তি হবেই, ওটা নিয়ে একদম ভাববি না। কাল শুধু আমাকে আনন্দ দে। মন্ত্রীমশাই, আপনি কিভাবে দেখবেন ওই গোপালের পতন? আমি আমি কোনো কোনো গাছের আড়ালে লুকিয়ে থাকবো। হ্যাঁ, আরে আপনি এক কাজ করুন, যে গাছের কাছে নাটকটা হবে সেই গাছে উঠে আপনি মজা উপভোগ করুন। গাছের উপরে থাকলে আপনাকে গোপাল দাদা দেখতে পাবে না, আর ঘটনাটা ঘটিয়েই আমরা ঝোপের আড়ালে চলে যাব, গোপাল বুঝতেও পারবে না। ও, কাল দিনটা স্মরণীয় হয়ে থাকবে। রতন, গোপাল দাদা আসছে। আসার সঙ্গে সঙ্গে দড়িটা টানতে হবে কিন্তু,
যাতে বাজার নিয়ে পড়ে যায়। আজ গোপালের পতনটা দেখবো, পড়বে ঠিক আমার নিচে। ওহ, বাজার তো একেবারে আগুন। কিছুদিন আগেও ছোট থলেতে মোহর নিয়ে বাজারে গেলে থলে ভর্তি বাজার হতো, আর এখন বড় বাজারের থলেতে মোহর নিয়ে যাচ্ছি আর এই মোহরের থলিতে বাজার নিয়ে আসছি। উফ, বাপরে বাপ। এরি, এখানে তো কাদা জল কে ফেলে রেখেছে? ওই যাবার সময় তো চোখে পড়েনি। আবার একটা দড়ি পড়ে আছে, কাঁদার মধ্যে এমন ভাবে রাখা আছে যাতে চোখে না পড়ে। হ্যাঁ, না কিছু একটা পরিকল্পনা তো আছে। দেখি, দড়িটা ধরে একটা টান মারি। আসছি, এলে দড়ি ধরে টান মারবো। দুজনে মিলে টানবো আর গোপালকে কাদায় ফেলবো। এবার কাদায় স্নান করবে আমাদের গোপাল। আসছে আসছে, পড়বে পড়বে, এবার সরাত করে পড়বে। আমার যতদূর মনে হয় এই ছেলে মানুষই কাজ মন্ত্রী মশাই ছড়ার করোনা। মন্ত্রী মশাই এখানেই কোথাও আছে। ওরে বাবা রে, পাটা গেল রে। বোধহয় কাঠ পিঁপড়ে কামড়ালো। ওরে বাবা রে। কি হলো? মাথার উপরে গাছটা হঠাৎ নড়ে উঠলো। আরে, মন্ত্রী মশাইয়ের পোশাক এক ঝলক দেখতে পেলাম মনে হলো। ও, তার মানে পালের গোদা মন্ত্রী মশাই গাছের ওপরে বসে আমার দিকে নজর রাখছে। হ্যাঁ, গোপাল গোপাল, তাড়াতাড়ি পড়ো না কাদায়, দেখি প্রাণটা জুড়োয়। উফ, এইবার টান মারি দড়ি ধরে দেখি কে কাদায় পড়ে। এই মারলাম টান। মা, তোরা ঘটা রতন? রতন, মাছ বিক্রি ছেড়ে এখন এখানে ঝোপের ধারে কি করছিস বাবা? তোরা তো কাদায় মাখামাখি হয়ে গেলি। আরে ঘটা, পালাও। ঠিক বলেছো, আগে আমি তো বাঁচি। পালাবি আর কোথায়? তোদেরকে তো ধরবই। কতক্ষণ আর উড়বি? হ্যাঁ, লাঠাই তো আমার হাতে। এবার তোদের পালের গোদাটাকে ধরি। এই সেরেছে, এই পালের গোদাকে ধরবে বলছে। পালের গোদা তো একটা আছে নিশ্চয়, সেটাকে যতক্ষণ না দেখছি ততক্ষণ এখান থেকে নড়ছি না। এই রে, গোপাল কি এইখানে বাজার হাতে দাঁড়িয়ে থাকবে? তাহলে তো খুব গোলমাল হবে। পালের গোদাটা কোথায় আছে এবার দেখতে হবে। ঠিক আছে, একটা বুদ্ধি মাথায় এসেছে। এইখানে দাঁড়িয়ে চিৎকার করি। এই ভাই সব, এদিকে একবার এসো তো। এখানে একজন পালের গোদা লুকিয়ে আছে, বুঝলে? গোপাল দাদা, বাজার হাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? পালের গোদাটা কে গো গোপাল দাদা? আছে আছে, একটু দাঁড়াও। এই যে পুরীর বাবা, তুমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে আমার বানর সেনাকে খবর দাও তো, আর আমার এই বাজারটা আমার গিন্নির হাতে দিয়ে এসো, কেমন? তোমার কথা জিজ্ঞেস করলে কি বলবো? বলবে একটা পালের গোদা গোপাল দাদাকে কাদায় স্নান করাবে বলে দুটো বুদ্ধিহীন লোককে নিযুক্ত করেছিল। তারাই এবার নিজেরাই ধরাশায়ী হয়ে পগার পার। গোপাল দাদা এখন পালের গোদাকে ধরবে বলে বসে আছে। বুদ্ধিহীন লোকগুলো কে গো গোপাল দাদা? একটা হলো ঘটা, আর একটা হলো রতন জেলে। আমি কি করে তোমাকে সাহায্য করতে পারি বলো? তুমি এক কাজ করো, রাজসভায় গিয়ে সভাসদদের খবর দাও যে গোপাল দাদা এই কদম গাছের তলায় দাঁড়িয়ে আছে, সবাইকে একটা নাটক দেখার জন্য ডাকছে। আর ফেরার পথে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এসো। রসটা একটু বেশি করে আনবে, বুঝলে? আর পুটির বাবা, শোনো শোনো শোনো, এদিকে শোনো। আচ্ছা ঠিক আছে, আনতে বলে দেবো। আমি তবে যাই। ঠিক আছে গোপাল দাদা, এই আমি যাচ্ছি। আমি এখন গাছেই থাকবো, নামবই না। দেখি দেখি তোমরা আমাকে কিভাবে নামাও। না, এই কদম গাছের নিচে একটু বসি। গোপাল দাদা, তুমি পালের গোদাকে পেলে কি করবে? এখনো ভাবিনি, ভাবছি, বুঝলে? তোমরাও ভাবো ভাবো ভাবো, তোমরাও ভাবো। তা কোথায় আছে সেই পালের গোদা? এখানেই আছে। তিনি খুব গণ্যমান্য মানুষ তো, তাই মান হারাবার ভয়ে লুকিয়ে আছেন। আমি তো জানি তিনি কোথায় আছেন। থাকুন আপনি গাছের উপর।
ব্যাপার বলো তো? মন্ত্রী আর গোপাল দুজনেই এখনো রাজসভায় এলো না। আচ্ছা, তোমাদের কাছে কি কোনো খবর আছে? সেনাপতি, তুমি কি কিছু জানো? না মহারাজ, আমি তো কিছু জানি না। মহারাজ, ভোলা আপনার সাথে কিছু কথা বলতে চায়। কি খবর ভোলা? এমন হন্তদন্ত হয়ে এলে, কিছু খবর আছে? আছে মানে গোপাল দাদা কোনো এক পালের গোদাকে ধরবে বলে ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে আছে। আপনাদের এক্ষুনি যেতে বললেন। হ্যাঁ, এক্ষুনি আমরা যাব। গোপাল এখন কদম গাছের তলে, গোপাল এখন কদম গাছের তলে। তোর বাবা তখন থেকে সেই একই কথা বলে। এই তো মিলে গেছে, তলের সাথে বলে। পালের গোদাটি কি? সেটা তো গোপাল দাদা বলেনি, শুধু বলেছে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে আসতে, আর রসটা যেন বেশি করে হয়। এক হাঁড়ি রসগোল্লা? ব্যাপারটা কি হচ্ছে বলো দেখি সভাকবি। কিছুই তো যায় না বোঝা, বৃথাই অর্থ খোঁজা। এখন চলুন কদম তলে গিয়ে শুনি গোপাল আবার কি বলে। পালের গোদাটা কোথায় গোপাল দাদু? এখানেই আছে। ভোলা ময়রা আসুক, তারপর সব বেরিয়ে যাবে। তোদের জিনিসগুলো সব বার করে রাখ। আর ওই কালো কাঠ পিঁপড়েগুলো এই শিশিটার মধ্যে আছে। বাহ, বেশ বড় জায়গা করে এনেছিস তো। এবার ওইগুলো গাছের তলায় রাখ, মুখটা খুলে দে। নাটক কি শুরু হয়ে গেল? হ্যাঁ, নাটক শুরু হয়ে গেল। এ তো মহা জ্বালায় পড়লাম। ঘটা আর রতনের চক্করে আমার তো হয়ে গেল। কি গো গোপাল, কি হয়েছে? পালের গোদাটি কে? সব কিরকম যেন গুলিয়ে যাচ্ছে। তুমি কদম তলায় বসে কি করছো? এইবার নাটক শুরু হবে। সপারিষদ মহারাজের জন্য অপেক্ষা করছিলাম। নাটক দেখার আগে মিষ্টি মুখ করুন মহারাজ। ভোলা কই গো, মিষ্টি দাও। মিষ্টান্ন বিতরণের জন্য কদম তলায় মিষ্টি খাও না। এই যে সবাইকে মিষ্টি দিচ্ছি। আগে মিষ্টি খান, তারপর নাটক শুরু হবে। অবশ্য এটাও নাটকের একটা অংশ। হচ্ছেটা কি? কোনো কথা নয়, শুধু দেখে যাও। এগুলো কি গোপাল? কাঠ পিঁপড়ে মনে হচ্ছে। হ্যাঁ, এরা সব আমার নাটকের চরিত্র, সব অভিনয় করবে। ভোলা, সবার খাওয়া শেষ? হ্যাঁ, এবার রস ভর্তি হাঁড়িটা সামনে রাখো। এই রাখলাম। এবার আচ্ছা পুটির বাবা, এবার রসগুলো এই কদম গাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে দাও। হ্যাঁ, গোপাল কি করতে চাইছে ঠিক বুঝতে পারছি না। এখন নিচে নামলে আমার খুব সম্মান হানি হবে। আমি শেষ পর্যন্ত দেখবো। আগে তো আমাকে খুঁজে পাক। ন্যাপলা গুলটে নে, এবার ঢিলে তুলো বেঁধে রসের মধ্যে ডুবিয়ে এই গাছের ফাঁক দিয়ে ছুঁড়ে যা। ঠিক আছে গোপাল দাদু। ওরে বাবা, কি সর্বনাশ! কি সব চটচট করছে। ওমায় রস, বাবারি রস। গোপাল দাদু, মনে হচ্ছে গাছের ওপর কেউ আছে। পিঁপড়ে আসছে। আমি অন্য ডালে যাই। পিঁপড়ে আসছে। কি সুর করছে রে? সুর করছে। ওরে বাবা পিঁপড়ে। গোপাল, কে গাছের উপর থেকে কথা বলছে বলো তো? গলাটা তো চেনা লাগছে। পালের গোদা মহারাজ, একটু দাঁড়ান না, নাটক তো সবে শুরু। এবার নাটক জমবে। ওরে বাবারে, পিঁপড়ে কামড়ে আমাকে ফুলিয়ে দিল। গোপাল, আমি হার মানছি গোপাল। তোমার সাথে লড়াই আর করবো না গোপাল, আর লড়াই করবো না।
কি মন্ত্রী, তুমি গাছের ওপর উঠে কি করছিলে? উফ, জ্বলে গেল কামড়ে কামড়ে আমাকে অস্থির করে দিল। গোপাল, গোপাল আমাকে বাঁচাও, আমার খুব ভুল হয়েছে। আমি ঘটার রতনের কথার ভুলে তোমার সাথে লড়তে গেছিলাম। উনি পারাই, বাঁচাও গোপাল। গোপাল, কি হয়েছে একটু ভালো করে বলো তো। মহারাজ, আমি বাজার করে ফিরছি, দেখি একটা জায়গায় খুব কাদা, অথচ যখন ওই পথ দিয়ে গেলাম তখন সেটা শুকনো খটখটে। কাদা দেখেই আমার মনে একটা সন্দেহ হলো। তারপর কাদার মধ্যে দেখলাম একটা দড়ি, আমার সন্দেহটা জেঁকে বসলো। তারপর হঠাৎ এই গাছের উপর একটা ডাল নড়ে উঠলো, তাকিয়ে দেখলাম মন্ত্রী মশাইয়ের পোশাক। ব্যাস, সাথে সাথে দুয়ে দুয়ে চার। ওরে বাবা, তারপর? চুপি চুপি এগিয়ে গিয়ে দড়ি ধরে মারলাম এক টান। দেখলাম সামনে দুই মক্কেল, খটার রতন। আমাকে দেখে ওরা কাদায় মাখামাখি হয়ে পগার পা। কিছু একটা করো গোপাল, কিছু একটা করো। আমি তো চুলকে চুলকে মরছি। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবা, ওরে বাবারে। সবারই তো বয়স বাড়ে, তোমার তো দেখছি বয়স একেবারে গোড়ালিতে আটকে আছে। এই বুদ্ধি নিয়ে তুমি গোপালের সাথে লড়তে গেছো। আমার খুব ভুল হয়েছে, গোপাল। গোপাল, আমি এই নাক বলছি, কান বলছি, আর কোনোদিন তোমার সাথে লড়তে যাব না। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে মা, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে মা, ওরে বাবা, ওরে বাবারে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। ওরে বাবা, বাঁচা প্রাণ। গোপালের বুদ্ধিতে মন্ত্রীমশাই খাবি খান। কি ব্যাপার মহারাজ, আপনাকে আজ কেমন শুকনো শুকনো লাগছে? শুকনো লাগবেই না কেন বলো? মন প্রাণ দিয়ে এত করে স্বর্গীয় বাবা মাকে ডেকে যাচ্ছি, কবে থেকে বলছি কাতর ভাবে একটু আমার শ্রীবৃদ্ধি করতে, কিন্তু হচ্ছে কই? মহারাজ, পরপারে কি আর আপনার প্রার্থনা তারা শুনতে পাচ্ছেন যে কোন রকম ব্যবস্থা নিয়ে তারা আপনার অবস্থার উন্নতি ঘটাবেন? ইস, আমার যদি কোনো পোষা ভূত থাকতো তাহলে। মহারাজ, ভূত দূরে থাক, আপনি যদি খানিকটা মন্ত্রী মশাইয়ের মতো হতেন তাহলে তো কোনো কথাই ছিল না হে গোপাল। তাও ভালো, আমার নামে প্রশংসা শুনে সবার কেউ না জ্বলে হাসছে, দেখে কি ভালোই না লাগছে। সব থেকে বড় কথা, গোপালও আজ সুনাম করেছে। আসলে কি বলুন তো মহারাজ, আমার মতো হওয়া খুব একটা সহজ নয়। সারাদিন কি কম খাটি বলুন? মন্ত্রী মশাইয়ের কি গরমকালে মাথায় বেশি বুদ্ধি হয়? আমার মাথায় সব সময় বুদ্ধি গিজগিজ করে, তোমাদের মতো নিরেটদের সামনে প্রকাশ করি না। মন্ত্রী, আমাকে কি কিছু বললে? আপনার নামে কিছু বললে এমন মন্ত্রী মশাইয়ের পিছনে ওপাড়ার ওই শাকচুন্নি লেলিয়ে দেব না। হ্যাঁ, আহা গোপাল, এইসব বলো না। কালকে রাত্রিবেলাতেও ওই গাছের ডালটাতে আমি নিজের চোখে। থামো থামো। হ্যাঁ, থামো থামো, মিছি মিছি সব। এমনিতেই আমার ভূতে বড্ড ভয় লাগে। মহারাজ ভূতে ভয় পান? বারে ভালো তো। মনে হচ্ছে ওটা মন্ত্রী মশাই আসছে। হ্যাঁ 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 হ্যাঁ, না না দেখার ভান করি। আরে এই ঘটা, আরে ওই কে 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 কে? ও ও মন্ত্রী মশাই, আপনি? আসলে বুঝতে পারিনি। বুঝতে পারিসনি নাকি এড়িয়ে যাচ্ছিলি? কোনটা? ছি 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 ছি, মন্ত্রী মশাই এমনটা কি কখনো করতে পারি? তোদের তো আমি চিনি, তোরা সব করতে পারি। আসলে মন্ত্রী মশাই, আমি আর বটা মিলে একটা হেঁসেল খুলবো ভাবছি। ওই জন্যেই হাড়ু জেলের বাড়ি গিয়েছিলাম ওই মাছের ব্যাপারে কথা বলতে। কালকে সকালে সভা বসলে আবার মহারাজের কাছেও যাব, একটু সাহায্যের কথা বলতে আর কি। বটা ঘটাকে ভালো হতে দেওয়া যাবে না, ওরা সৎ হয়ে গেলে মহা মুশকিল। কালকে সকালে গিয়ে এমন বাগড়া দেব যাতে মহারাজ সাহায্যই না করে। মন্ত্রী মশাই, আজ তাহলে আসি। অন্ধকার নামছে, আজকাল তো শুনছি আবার ওই শাকচুন্নিও ঘোরাফেরা করছে। উফ,
গ্রাম শুদ্ধ সব ভূতের ভয়ে মরছে, ভিতুর দল সব কটা। কি ব্যাপার ঘটা, পদ ভুলে নাকি? না মহারাজ, আমরা একটা সস্তার হেঁসেল খুলছি, তাই আপনার কাছে এসেছিলাম একটু সাহায্য চাইতে। আর সাহায্য? আমার নিজের কোষাগারই হাহাকার করছে। এই মাসে আমি অপারগ, সামনের মাসে এসো, দেখছি। মহারাজ একটু ভেবে দেখুন না যদি কিছু করা যায়। আসলে রাজ্যে এমন হেসেলের খুব দরকার। আরে আমার অবস্থা কি দেখে তার নেই ঠিক। এবারে বাবা মাকে ছেড়ে আমার সব থেকে আদরের স্বর্গীয় পিসিমাকে ডাকা শুরু করেছি, তাও ফল পাচ্ছি না। মহারাজ, কিছুই কি হবে না? বলছি তো এ মাসে হবে না, সামনের মাসে দেখছি। এই ঘটা ঘটা, আরে মহারাজকে আর বিরক্ত করিস না, ওনার অনেক কাজ আছে। ঘটা, সামনের মাসে একবার আসিস কেমন? মহারাজ কিছু একটা ব্যবস্থা করে দেবেন। ভালোই হয়েছে। সভার সবাইকে বলছি, কি উপায়ে আমার কোষাগারে মোহর উপচে পড়বে তার উপায় বলো দেখি। যদি দেখি কারোর উপায় কাজে লাগছে, তাহলে তার বেতন আমি বাড়িয়ে দেব। গিন্নি, আরে ও গিন্নি, একই, আরে এইভাবে হনহনিয়ে হাঁটছো কেন? এইভাবে কেউ হাঁটে? সময় এখন মোটে ভালো নয়, চারদিকে সব তিনারা ঘুরছেন, তুমি কি খবর পাওনি? ওফ, আরে সব কথা ঠিক নয় গিন্নি, এগুলো সব রটনা। তুমি ঠিক বলছো, আমি কিন্তু এখন খগেনের বউয়ের কাছেও শুনে এলাম। আমি মন্ত্রী, কোনো বাজে কথা বলি না, আবারও বলছি এ সব রটনা। কে কি দেখেছে তার নেই ঠিক। হ্যাঁ, আসলে ভূত পেতনির ব্যাপার না, সবাই সবাই ভয় পায় গো। বলছো? ওহ গিন্নি, এতক্ষণে আসার সময় হলো তোমার? ও বাবা, তুমি চলে এসেছো? এসে তুমি ছাড়া এই ফাঁকা বাড়িতে ভূতের মতো বসে আছি। আর ভূতের কথা বলো না, আজ যা হলো। এসে থেকে তো খালি হেসেই চলেছো। আরে আমাকেও একটু বলো কি হয়েছে? আরে তোমাদের মন্ত্রীর বউ ওই রাস্তা দিয়ে শাঁকচুন্নি ধরে নিতে পারে ভেবে ভয়ে কি জোরেই না হাঁটছে, মানে বলা যায় এই প্রায় দৌড় দিয়েছে। ও, এই হয়েছে আরেকটা গুজব। গা শুদ্ধ সবাই ভাবছে ভয় পাচ্ছে। আসলে না, এই ভূত পেতনির কথায় সবাই ভয় পায় গো। কই তুমি, আমি, আমরা তো ভয় পাচ্ছি না। সবাই কি আর এক হয় গো? এই জাগে, এই তুমি বসো, আমি সন্ধেটা দিয়ে নি। বসো বসো। কি গো, ভাত বেড়ে সেই তখন থেকে বসে আছি, খাবে না নাকি? পরে খাবো, এখন একটু হিসেব মেলাচ্ছি। কার, গোপাল না মহারাজের? মহারাজের। ভাবছি কিভাবে ওনাকে ফাঁদে ফেলে নিজের আখের গোছাবো, কিন্তু তুমি বুঝলে কি করে? বারে বা, তোমার জীবনটা প্রায় ওদের ফাঁদে ফেলতে ফেলতে কেটে গেল। এই ব্যাপারটা আমি বুঝবো না তো কে বুঝবে? শুনি শুনি। মাথায় এখন প্রচুর চিন্তা, বুঝলে? মহারাজকে বোকা বানাতে হবে, বটা ঘটাকে কিছুতেই ভালো হতে দেওয়া যাবে না। ভাবছি হ্যাঁ, ভূত দিয়েই বাজিমাত করব। এক কাজ করো, পেট ভরে খেয়ে নাও, তাহলে দেখবে ভরা পেটে সব বদমাইশিগুলো টপা টপ মাথায় আসছে। বলছো? আমি মন্ত্রীর বউ, একটা কথাও আজে বাজে বলি না। হিসেবটা তো মেলাতেই হবে। তারপর বলো, আমার জন্য কেউ কি উপায় বার করতে পারলে? সত্যি বলতে মহারাজ, আমি পারিনি। আমি তাই বলবো, ওই সময়ের উপরে ভরসা রাখুন। মহারাজ, আমিও পারিনি, বহু বই ঘেঁটেও কিচ্ছু উপায় পাইনি। আমারও কিছু বলার নেই। তবে মন্ত্রী মশাই মনে হয়। থামো তো গোপাল, তুমি যখন উপায় বার করতে পারোনি, তখন মন্ত্রীর মুখ থেকেই মন্ত্রীর কথাটা শুনবো। মহারাজ ক্ষমা করে দেবেন। মহারাজ, আমি বহু শাস্ত্র ঘেঁটে উপায় বার করেছি, তবে
সেটা গোপনে বলতে হয়। আহ মন্ত্রী, তুমি আমায় বাঁচালে। মহারাজ আমি আছি তো, আপনি বেশি চিন্তা করবেন না। ব্যাস, আড়ালে বলা মানেই নির্ঘাত কোনো মতলব রয়েছে। মহারাজও অদ্ভুত লোক, কিছুতেই ওনার শিক্ষা হয় না। কি উপায় বলো মন্ত্রী, বলো। আরে আমার আর তর সইছে না। চলুন একটু দূরে অন্য কোথাও গিয়ে কথা বলি। মহারাজ, আপনাকে সব থেকে বেশি কে ভালোবাসতো, বাবা, মা না পিসিমা? পিসিমা? আরে তাকেই তো এখন দিন রাত ডাকছি, যাতে একটু মুখ তুলে চান। না না মহারাজ, আপনি ভুল করছেন, ডাকাটা ঠিকভাবে হচ্ছে না। মানে? আরে এসব ছেড়ে তুমি আমায় উপায়টা বলো না। শুনুন শুনুন মহারাজ, মহারাজ আপনাকে ঠিক উপায়ে ঠিক পদ্ধতিতে ডাকতে হবে, মানে প্রার্থনা জানাতে হবে। কি যে বলো তুমি, আমি রোজ ওনাদের ধূপ দিয়ে বেলা পুজো করি। আরে ওইভাবে হয় না, আমি সব পড়েই বলছি। তাতে স্পষ্ট লেখা আছে যে স্বর্গীয় প্রিয়জনের আশীর্বাদে যদি তাড়াতাড়ি করে শ্রীবৃদ্ধি করতে চান, তাহলে প্রত্যেক দিন রাত্রিবেলা রাজবাড়ির পিছন দিকের গাছের নিচে তার প্রিয় খাবারগুলো রেখে দিন। তাতে সে সন্তুষ্টও হবে আর আশীর্বাদ করে আপনার আর্থিক সমৃদ্ধিও ঘটাবে। বলো কি মন্ত্রী, আমি এখানে খাবার দিলে স্বর্গে গিয়ে পৌঁছবে? উনি নিজে আসবেন খেতে মহারাজ। তবে হ্যাঁ, ব্যাপারটা কিন্তু গোপন রাখতে হবে। আর আপনি ওনার জন্য খালি নয়, আপনার বাবা মায়ের কথা ভেবে একটু বেশি করে খাবার দেবেন। যদি তারা তিনজনেই আসেন, তাহলে বুঝতে পারছেন আপনার সমৃদ্ধি কোথায় গিয়ে ঠেকবে। কোনো বিশেষ মন্ত্র আছে? তাহলে কি জ্যোতিষীকে বলবো? মহারাজ বললাম না, ব্যাপারটা গোপন রাখতে হবে। আপনি শুধু ওনাদের প্রিয় খাবারের বন্দোবস্ত করে রাখবেন, আর বাকিটা ফলেন ও পরিচয়তে। কালকে থেকেই তাহলে শুরু করব। ও মন্ত্রী, তুমি আমায় বাঁচালে। কি ব্যাপার মহারাজ, মন্ত্রীমশাই নিশ্চয়ই কিছু উল্টোপাল্টা উপায় বললেন। গোপাল, মন্ত্রী তো তাও আমার ব্যাপারটা নিয়ে ভেবেছে, এইটাই অনেক বড় নয় কি? মহারাজ করবেন না রাগ। এই থামো তো তুমি সভাকবি। এই হতভাগা, তাড়াতাড়ি দরজা খোল। কি ব্যাপার মন্ত্রী মশাই, বলুন বলুন, ডাকছেন কেন? ওরে আমি তোদের দাতা, বুঝলি? যাকে শোন, হেসেলের কত দূর কি এগোলো? সেই রকম কিছু নয়, পুঁজি আর কই। এই রাঁধুনির খরচ, বাজার দোকানের খরচ সব মিলিয়ে বিশাল ধাক্কা। তারপর তো ওই হেসেলটা বানাতেও তো খরচা আছে। বুঝেছি বুঝেছি, হেসেল খোলার পরিকল্পনা এখন 20 বাও জলে। যাকে শোন, বটা তো বললি দেশে গেছে। ইতিমধ্যেই তুই যদি আমার কথা শুনিস, তাহলে তোর হেসেল পরশু থেকেই চালু হয়ে যাবে। আপনার মতলবটা কি বলুন তো? শোন, মহারাজকে বলেছি, নিজের আর্থিক সমৃদ্ধি করতে চাইলে ওনার মা, বাবা, পিসিমার নাম করে রোজ রাত্রে গাছের তলায় ভালো পরিমাণে খাবার রাখতে। বলেন কি? হ্যাঁ, মহারাজ রাজি হয়েছেন? ওরে, ধনের লোভ সবার আছে রে। এখন ব্যাপারটা হলো, মহারাজ যেই খাবারগুলো রেখে আসবেন সেইগুলোর কিছুটা আমাকে দিয়ে বাকিটা তুই নিয়ে নিবি। সেটা দিয়ে তোর অন্তত 2-4 জনকে খাওয়ানো হয়ে যাবে। তাহলে লোককে বলবো ওই পুঁজি তো কম, তাই আপাতত ঘরেই হাতে গোনা কটা পদ করে অল্প পরিমাণে রাঁধছি। আর মহারাজ দেখবেন
তার পিসিমা এসে খাবার খেয়ে যাচ্ছেন। ও মা, উনি তো গত হয়েছেন, তাহলে কি ওনার আত্মা আসবে? তুই যাবি মানে মানে ভূত সাজবি, পিসিমার ভূত, সাদা শাড়ি পরবি। উফ, পুরো জমে যাবে ব্যাপারটা। সেই তো, দারুণ ব্যাপার। কি গোপাল, তুমি কি ব্যাপার রানী? আমি গোপালকে আপনার মন্ত্রীর কথায় নেচে পাগলামির কথাটা বলতে ডেকেছি। না 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 না, কাজটা তো একদম ভালো করনি রানী, ব্যাপারটা গোপনে রাখার কথা ছিল। মহারাজ মাফ করবেন, তবু একটা কথা আপনাকে বলি, এইভাবে এত পরিমাণে খাবার নষ্ট করবেন না মহারাজ, কোনো ফলই পাবেন না এভাবে। তাছাড়া এভাবে কতদিন চলবে তার ঠিক নেই মহারাজ। আমার যতদিন ইচ্ছে ততদিন এমন চালাব, তোমরা কিছু বলো না। আমি জানি পিসিমা আসবেন, ঠিক আসবেন। ওরে, আমি এলাম, খাবার নিয়ে গেলাম, ফল পাবি খুব তাড়াতাড়ি, মোহর পাবি হাঁড়ি হাঁড়ি। দেখো দেখো, পিসিমা ওই সাদা শাড়ি পরে গান গাইতে গাইতে যাচ্ছেন। পিসিমা, পিসিমা। এ কি বলছো? তুমি নিজের চোখে দেখলে সাদা শাড়ি পরে পিসিমা এলেন? শুধু এলেন না, গানও গাইলেন, আবার খাবারও নিয়ে গেলেন। এই তাহলে কি ভূত সত্যি আছে? নিজের চোখে দেখলাম গিন্নি। দিদা, দিদা, জল দাও, জল দাও, বড্ড ঝাল লেগেছে। জল দাও, বড্ড ঝাল লেগেছে। ওরে বাবা, এই কোথা থেকে কি খেয়েছিস? ঘটার হেসেল থেকে ভাত আর মাংস। কত বড় বড় টুকরো। কার হেসেল? জানো না, ঘটা নিজের বাড়িতেই হেসেল খুলেছে। আমরাই ওর প্রথম খদ্দের, আজকে অল্পই রাখছে, ওই 3-4 জনের মতো। ঝাল ঝাল তেল মশলা দেওয়া খাবার। ব্যাপারটা কি হলো, যে গতকালই সাহায্যের জন্য মহারাজের কাছে এসেছিল, সে আজই হেসেল খুলে ফেললো। ঘটা কাকা বলল এই কদিন শুধুমাত্র সে রাতের পথিকদের জন্যই হেসেল খুলবে। দোকানে কি রাঁধুনি রয়েছে দেখলি? না, না তো। ভালোভাবে তেল মশলা ঢেলে বড় বড় টুকরো রাঁধতে যে পুঁজির দরকার তা এই মুহূর্তে বটা ঘটার নেই। মনটা বলছে এই হেসেলের পিছনে নিশ্চয়ই কিছু রহস্য আছে। ন্যাপলা, গুলটে, তোরা মন্ত্রীর আর ঘটার বাড়িতে আড়ি পেতে আয়, তারপর ব্যবস্থা নিচ্ছি। কারণ ঘটা মন্ত্রীর কথা না শুনে কাজ করে না। রাজবাড়ির ভোজ খেলে তা ঘটার ওই মরে যাওয়া পিসিমার আত্মা সেজে খেতে ভয় করলো না? অমন খাওয়া কেউ ছাড়ে? মহারাজ রানীমা কেউ ধরতেই পারবেন না। খাওয়ার সময় বুঝি আমার কথা একটু মনে পড়েনি? পড়েছিল তো, ভাবছিলাম তুমি এ জন্মেও এমন রান্না রাঁধতে পারবে না। তোমার রান্নার ধারে কাছে ওই রান্না আসে না, আকাশ আর পাতাল। এত ভালো রাঁধো, এই সুযোগে ঘটার হেসেলও বিনা পয়সায় খুলিয়ে দিলাম। মোটামুটি এইভাবেই টুকটুক করে আয় হবে। ও বুঝেছি বুঝেছি, তাহলে মহারাজকে বোকা বানিয়ে ঘরটা কি ভূতসে আজকে নাকি সুরে গান করে খাবার থালা হাতে নিয়ে নিজে খাবার সাটিয়ে অতিরিক্ত খাবার আবার ঘরটাকেও দিয়ে দিচ্ছ? হ্যাঁ, বিক্রির জন্য। এসো এসো, তোমায় প্রণাম করি। দাদু, ওই মন্ত্রী ঘটাকে ভূত সাজাচ্ছে, সাদা শাড়ি পরছে, নাকি সুরে গান গাইছে, তারপর ঘটার কাছ থেকে কিছুটা খাবার নিয়ে বাকি ঘটাকে দিয়ে দিচ্ছে বিক্রির জন্য। ওই জন্যে ঘটার খাবারের দোকানে রাঁধুনি নেই, অল্প খাবার থাকছে, আর সে শুধুমাত্র রাত্রেই দোকান দিচ্ছে। হ্যাঁ, আমি আসছি, ঘটার সাথে বোঝাপড়া করে আসছি। কাল
কালকের খাবারে জুলাপ মেশাতে বলবে না গোপাল দাদা। তুই তো আর বিক্রি করছিস না বা খাচ্ছিস না, খাবে তো মন্ত্রী। ওকে শায়েস্তা না করলেই নয়। ক্ষমা করো গোপাল দাদা, ক্ষমা করো, এই কাজ আমি পারবো না। না পারলে সারা গ্রাম তোমার কুকীর্তির কথা জানবে, আর হেসেলও বন্ধ করে দেব। আর সামনের মাসে মহারাজের থেকে কোনো রকম সাহায্যও পাবে না। এবারে তোমার সিদ্ধান্ত, কালকেই তুমি শেষবারের মতন পিসি সেজে যাবে, জোলাপ মেশাবে, মন্ত্রীকে দেবে, ব্যাস, বুঝেছো? আচ্ছা আর আমি যখন যেখানে আসতে বলবো চলে আসবি। আচ্ছা। আজ নিয়ে 2 দিন হয়ে গেল, পিসিমা আসছেন না, খাবারও নিচ্ছেন না। আগেই বলেছিলাম মন্ত্রীর এসব কথায় কান দেবেন না। কিন্তু রানী, পিসিমা তো এসেছিলেন 2 দিন, তুমি নিজেই দেখেছো। মন্ত্রী মশাইকে ধরুন, ওনারও তো ঠিকই দেখছি না। মন্ত্রীর শরীর ভালো নয়, পেট খারাপ। মহারাজ, আপনার পিসিমাকে যে পাঠাচ্ছিল তার পেট খারাপ, উনি রাজবৈদ্যর বাড়ি। কি ফাজলামি হচ্ছে? আরে পেট খারাপ তো মন্ত্রীর হয়েছে। একবার চলুন মহারাজ, তাহলেই বুঝবেন কোনটা ফাজলামি আর কোনটা ঠিক কথা। রানী চলো তো দেখি, পিসিমাকে নিয়ে বদমাইশি আমি মোটেই বরদাস্ত করব না। কই কই পিসিমাকে যে পাঠাচ্ছিলে সে কই? এই যে মন্ত্রী মশাই, ওনার পেটের অবস্থা এত খারাপ যে বাড়িতে তো যেতেই পারেননি। যেতে পারবে কি করে? সব তো আমার কারসাজি। হ্যাঁ, এসব কি হচ্ছে গোপাল? মহারাজ, ঘটা আপনার পিসিমা সেজে সাদা শাড়ি পরে সব খাবার নিয়ে গিয়ে হেসেল চালাতো, আর কিছু খাবার এই মন্ত্রীকে দিত। তারপর আমি সব জানতে পেরে পটাকে দিয়ে খাবারে জোলাপ মিশিয়ে দিই, ব্যাস। তারপরেই পেট খারাপ। আপনার খাবার খেয়ে পেট খারাপ হয়নি মহারাজ, বউয়ের খাবার খেয়ে হয়েছে। একদম বাজে কথা বলবে না। ঘটাকে আমার পিসিমার ভূত সাজিয়ে আমার সাথে মশকরা। চলো চলো, ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী মশাই আমাকে দিয়ে এই সব করাতো। আমায় ছেড়ে দিন মহারাজ, উঠলেই হয়ে যাবে। হোক না মন্ত্রী মশাই, তাতে আর কি হবে? কটা লোক দুও দেবে। ভূত সাজার খুব শখ না? চলো, শাঁকচুন্নি যে গাছে বসে সেইখানে বসে পা দোলাবে। আমায় ছেড়ে দিন, আমি ওখানে যাব না। ওরে বাবা, ভাগো ভাগো। পালাবে না, পালাবে না। দাঁড়াও 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 দাঁড়াও। এই গেল 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 গেল, সব হয়ে গেল। ওই বাবারে, পেটে মোচড় দিচ্ছে। যাই 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 যাই, ওই গাছের তলাতেই বসে যাই। উড়ি বাবা। দেখি এবার এইসব কাগজপত্র ঘেঁটে কিছু পাওয়া যায় কিনা। না না না, এখানে তো খুঁজে পাচ্ছি না। এমন করছো যেন মোহরের থলি হারিয়ে ফেলেছো। যা খুঁজছি সেটা মোহরের থেকে কম দামি নয় গিন্নি। আবার আবার তুমি হেয়ালি করে কথা বলছো। হেয়ালি বলো আর মহারাজের খেয়ালি বলো, খুঁজে তো আমায় পেতেই হবে। আবার সেই এক কথা বলি, খুঁজোটা কি? নাম। নাম? হ্যাঁ নাম, বাপ ঠাকুরদা, তার ঠাকুরদা মানে পিতামহ, প্রপিতামহ, তস্য পিতা। এই তো আমার মাথা খারাপ হয়ে গেছে। ঠিক ধরেছো, মাথাটাই খারাপ হয়েছে, না হলে ভুলে যাই কি করে? হ্যাঁ, কি ভুলে গেলে? ওই যে রামপাল, তস্য পিতা ধর্মপাল, তস্য পিতা ন্যায়পাল, তারপর আর তারপর নেই। নেই কি বলছো গিন্নি? সবে তো 7 পুরুষ হলো, এখনো আরো 7। দেখি পুরনো কাগজপত্র ঘেঁটে কিছু উদ্ধার করতে পারি কিনা। কিন্তু এদিকে যে সামনে পুজো, সে খেয়াল আছে? সব ছেড়ে দিয়ে তুমি কিনা বসলে 14 পুরুষের নাম উদ্ধারে। হ্যাঁ হ্যাঁ, এই অকালী পুজোর জন্যই তো যত গন্ডগোল। কিসের গন্ডগোল? কেন জানো না? শাস্ত্রের নিয়ম অনুসারে অকালে কোনো পুজো করলে ইষ্ট দেবতা ও প্রয়াত পিতা মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তর্পণ করতে হয়। আহা, তাতে কি হয়েছে? এবারে যে স্বয়ং মহারাজ নড়ে চড়ে বসেছেন, মানে রাজসভার সবাইকে নিয়ে মহারাজ যাবেন তর্পণে? শুধু যাবেনই না, সেখানে একটু এদিক থেকে ওদিক হলেই সব বেটাকে ছেড়ে টানাটানি পড়বে এই গোপালকে নিয়ে। টানবেনই তো, আগ বাড়িয়ে দায়িত্ব নেওয়া তো তোমার স্বভাব।
তা বাড়িয়েই বলো আর কমিয়েই বলো, দায়িত্ব যখন আমার ওপর, তখন পিতৃপুরুষের নাম বলতে গিয়ে হেঁচে কেসে একসা হলে আমার কপালে যে দুঃখ আছে গিন্নি। কি হলো বলো তো? কথা নেই বার্তা নেই, শুধু শুধু শুকনো কাশি শুরু হয়ে গেল। শুধু শুধু নয় গিন্নি, শুধু শুধু নয়। আহা, গলা যখন শুকিয়ে যাচ্ছে তখন জলটা খাবে তো নাকি? কি মুশকিল, জলও খাবে না বলছে। ওই জল খাওয়ার কথা ভাবতে গিয়েই তো হেঁচকি উঠছে। কি আবল তাবল বকছো বলো তো? আবল তাবল নয় গিন্নি, ওই পিতৃপুরুষকে জল দেওয়ার ব্যাপারটাই গলায় আটকাচ্ছে। ও তাই বলো, তাই বলো, তুমি তর্পণ করার কথা বলছো তাহলে? তবে নয় তো কি, তর্পণ করিয়ে পণ্ডিত ত্যাগ ভারী করবে আর সব দায়িত্ব গোপাল সামলাবে। আমি কি তবে ফেল করে তাকিয়ে দেখবো? তাতে হয়েছেটা কি? আমি বলি কি, তুমি বরং মন দিয়ে তর্পণটাই করো। কেন মন দিতে যাব কেন? আহা, পিতৃপক্ষে শ্রাদ্ধ শান্তি আর তর্পণ করলে পূর্বপুরুষরা খুশি হন, আশীর্বাদ করেন। তাদের কৃপায় না জীবনের অনেক অনেক বাধা দূর হয়ে যায়। তখন এই বিভিন্ন সমস্যা থেকে মুক্তি মেলে। তার আগেই তো দেখছো যত সমস্যা, সবকিছু ঠিক করে সামলে দিলে নাম হবে গোপালের। না 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 না, কোনোভাবেই যদি একটু বেগ দেওয়া যেত তাহলে। তাহলে আর কি, ভাবতে শুরু করে দাও এবার। শুরু নয়, একেবারে শেষ করে দিয়েছি। সে কি, এর মধ্যে আবার শেষও হয়ে গেল? এবার এমন একটা পরিকল্পনা করেছি যাতে সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। তবে তবে তার জন্য এখন নবাবী ভরসা। হ্যাঁ, আর তারপর মহারাজ খাবেন ভ্যাবা চ্যাকা। এদিকে তো প্রস্তুতি বেশ ভালোই চলছে দেখছি। প্রস্তুতি তো একেবারে তুঙ্গে মহারাজ। পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষ শুরু হবে বলে কথা। আর কিছু কাজ ফেলে রাখলে চলবে না। অল্প যা কিছু বাকি থাকবে তাও কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে মহারাজ। ধীরে ধীরে সেরে উঠবেন দেবী। গ্রহ নক্ষত্রের আলোয় দিগন্ত ঝলমল করবে। মহালয়ার দিন মায়ের চক্ষুদান করবেন মহারাজ, তার আগে খুঁটিয়ে দেখে নিতে হবে তো সবটা। হ্যাঁ, তা তো দেখতেই হবে, ওটাই তো আসল কাজ, না হলে তো সবটাই ফাঁকি হয়ে যাবে। হ্যাঁ, সেটা দেখতেই তো আশা, কিন্তু গোপাল আর মন্ত্রীর পাত্তা নেই কেন? তাদের তো টিকিটাও দেখতে পাচ্ছি না। গোপালের নাকি আবার টিকি? গোপালের টাকে আর চুল গজাবে না, মাথার পিছনে যেটুকু আছে সেটাও ঝরে যাবে কদিন পরে, তার আবার টিকি? এই না, মানে ওই আর কি, কিন্তু ওরা দুজন গেল কোথায়? আগে মহারাজ, খবর পেয়েছি গোপাল নাকি দৌড় বন্ধ করে বসে বসে পিতৃপুরুষের নাম পরিচয় খুঁজছে। মশাইও বুঝি কি কাজে ব্যস্ত আছেন? না না, সবাই মনে হচ্ছে চাপে পড়ে গেছে। ভালোই তো, তবেই তো পিতৃপুরুষকে জল দেওয়ার কাজ সুসম্পন্ন হবে। চল, এদিকটা তো হলো, একবার না হয় গঙ্গার ঘাটটাও পরিদর্শন করে আসি। ব্যাপার কি মহারাজ, আজ যেন আপনাকে কেমন থমথমে দেখাচ্ছে? এদিকে যা খবর, তাতে তো মুখে আর হাসি আসছে না। কিন্তু হাসি উড়ে যাওয়ার মতো এমন কি হলো মহারাজ? মনে হচ্ছে কোনো পত্রবান আপনাকে কাবু করেছে। তোমাকে কি এখানেও ভাড়ামি করতে হবে গোপাল? দেখছো তো মহারাজ কোনো কারণে বিচলিত। না না, গোপাল ঠিকই বলেছে, ফরমান এসেছে। তাহলেই সর্বনাশ করেছে। মনে হচ্ছে কৃষ্ণনগরে গঙ্গার তীরে তর্পণ করাটা আর তেমন সহজ হবে না, কারণ নবাবের এই ফরমান। কিন্তু ওতে কি লেখা আছে মহারাজ? কাজের কাজ নাকি শুধুই অকাজ? শুনে আর কাজ কি,
মনে হচ্ছে আমাদের মাথায় এবার বাজ পড়বে। নবাব বাহাদুর লিখে পাঠিয়েছেন যে তিনি পুরনো নথি ঘেঁটে দেখেছেন আমার পিতৃপুরুষদের গঙ্গার ঘাটের ইজারা দেওয়া ছিল নবাবের ঠাকুরদা তার ঠাকুরদার আমলে, আর সেই ইজারার মেয়াদ শেষ হয়েছে। তাই 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 ঘাটে গিয়ে আর কাজ নাই। কতকটা তাই নবাব এবার ঘাটের দখল নেবেন। নিতে চাইলেই হলো, জোর করে দখল করতে এলে আমরা সবাই মিলে ওনার চোখের জল নাকের জল বার করে দেব। আমরা না করলে গ্রহ নক্ষত্র করবে। ফাঁকা কলসির আওয়াজ বেশি জানি তো। কিন্তু নবাব বাহাদুর কি এইরকম আদৌ করতে পারেন মহারাজ? আমি বলছি মহারাজ, নবাব এমন কিছুই করতে পারবেন না। এই ব্যাপারে কোনো নথিও নিশ্চয়ই নেই নবাবের কাছে। তবে কি নবাব বাহাদুর মিথ্যে ভয় দেখাচ্ছেন? না না, আমার তো তেমন মনে হচ্ছে না। ঠিকই বলেছেন মহারাজ, নবাব তো আর ফাঁকা আওয়াজ দেওয়ার লোক নন। তাই ব্যাপারটা আমাকেই দেখতে হবে। দরকার হলে আবার করে ইজারা নেওয়ার আবেদন করতে হবে। আর এই ফাঁকে ট্যাঁকে কিছু গুছতে হবে। আমাকে কি কিছু বললে গোপাল? আমি কি পাগল না পাজামা? না, খারাপ ভালো বুঝি না মন্ত্রী, তোমাকেই দায়িত্ব নিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে। তাই হবে মহারাজ। এত কি ভাবছেন জাহাপানা? ভাবছি এর পরের চালটা কি হবে। অত ভাববেন না হুজুর, দেখবেন আপনার এই এক চালে এই মহারাজ কৃষ্ণচন্দ্র একেবারে কাত হয়ে গেছে। বলছো? উজির একদম ঠিক কথাই বলেছে জাহাপানা। আরে মন্ত্রী যে, এসো এসো এসো। এসে তো গেছি, আর সেই সঙ্গে এটাও বলতে এসেছি যে এতদিনে আপনি একটা মোক্ষম কাজ করেছেন জাহাপানা। কেন কেন, কি হয়েছে? কি আবার হবে, আপনার ওই এক ফাঁকা আওয়াজে মহারাজ কৃষ্ণচন্দ্র একেবারে পেঁচে পড়ে গেছে। কি বলেছিলাম হুজুর? মন্ত্রী চিঠি লিখে জানাতেই সব দিক ভেবে চিন্তা করে চালটা দিয়েছিলাম বটে, তবে ওটা যে ফাঁকা আওয়াজ সেটা আর কজন জানে বলো? তবে বলছিলাম কি জাহাপানা, এবার ওই ইজারা বাড়ানোর টোপ দিয়ে এই ফাঁকে বেশ কয়েক বস্তা মোহর আদায় করে নেওয়া যেতে পারে। হ্যাঁ, তা পারা যায় বই কি, তা পারা যায় বই কি। আর তার থেকে যদি কিছুটা আমাকে দেন, তাহলে না হয় কদিন একটু রসে বসে খেতে পারি। দেব না কেন, আলবাত দেবো। তুমি তো আমার মাথায় ব্যাপারটা ঢুকিয়েছো, তা তুমি যখন এতটা করেছো তখন কিছুটা না হয় তোমার কথাও ভাববো আমি। ভাবতে ভাবতে রাত পেরিয়ে সকাল না হয়ে যায়। সকাল তো হবেই, আর সেই সকালে গঙ্গার ঘাটের দখল নিতে আমি সশরীরে যাব কৃষ্ণনগরে। কেন জাহাপানা? হয় ইজারা বাড়ানোর আছিলায় মোহরের থলি নিতে, না হয় গঙ্গা ঘাটের দখল নিতে। তবে আমি এখন আসি জাহাপানা, ফিরে গিয়েই এই খবরটা মহারাজকে দিতে হবে। যাও, আর দেরি করো না। কি হলো ইজারার ব্যাপারে? মন্ত্রী তো কই এসে কোনো খবর দিল না এখনো। দরদাম করে আসতে মন্ত্রী মশাইয়ের একটু সময় তো লাগবেই মহারাজ। হ্যাঁ, মন্ত্রী নবাবের সঙ্গে বসে দরদাম করছে? সে তো করতেই হবে মহারাজ, না হলে লাভের গুড় মন্ত্রী থুড়ি পিঁপড়ে খাবে কি করে? কথা হচ্ছিল গঙ্গার ঘাটের ইজারা নিয়ে, এর মধ্যে গুড় আর পিঁপড়ে এলো কোথা থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর সব শেষে সেই হিসাব ঠিক মিলেও তো যায় পণ্ডিত মশাই। আচ্ছা বেশ বেশ, হিসেব নিকেশ পরে হবে, এখন মন্ত্রীকে আসতে দাও আগে। এই তো এসে গেছি মহারাজ। এসে তো গেছো, কিন্তু ওদিকের খবর কি? খবর একেবারে মোক্ষম মহারাজ। নবাব গঙ্গার ঘাটের ইজারা পুনর্বহাল করতে রাজি হয়েছেন, তবে তার জন্য তাকে 10 সহস্র সোনার মোহর দিতে হবে। বলো কি, 10 সহস্র? দরাদরি করে এর থেকে কম করা গেল না মহারাজ। আর এবার নবাব নিজে আসছেন চুক্তিপত্রের দস্তখত করতে। দস্তখত করতে, নাকি আমার টুঁটি চিপে ধরতে? এমন অশুভ কথা মুখেও আনবে না মহারাজ। আমার মনে হচ্ছে মন্ত্রী মশাই বলি মাত্র 10 সহস্র স্বর্ণ মুদ্রায় নবাবকে রাজি করাতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, বেশ সস্তায় বাজি মেরে দিয়েছেন। শেয়ার বলতে এমন সস্তা যে মহারাজের অবস্থা একেবারে খাস্তা করে দিয়েছেন। আমার তো মনে হয় গোপাল নবাবের কাছে গেলে একটা কানাকড়িও লাগতো না। একটু অন্য রকম ভাবে হয়তো ব্যাপারটা মিটিয়ে নেওয়া যেতে পারত। গোপাল কি জাদুটোনা করতো? কি হলে কি হতো সেই নিয়ে এত কথা কেন হচ্ছে সেটাই তো নং বুঝন্তি। মাথা
পাগলং। না না, তার থেকে গোপালের কেমন এলেম আছে সেটা দেখে নিলেই হয়। দেখুন না মহারাজ, যত খুশি দেখুন, এ আর এমন কি ব্যাপার। তবে তবে আবার কি? তবে এর জন্যে সামান্য কিছু কাঠখড় পোড়াতে হবে, এই যা। সেটা না হয় আমি বিজ্ঞানীর সঙ্গে বসে ঠিক করে নেব। আমি আমি আবার তোমার কোন কাজে লাগবো গোপাল? ও গোপাল যে কখন কি ভাবে কে জানে। যত যাই ভাবো গোপাল চন্দ্র, এবার আর মহারাজ কৃষ্ণচন্দ্রকে বাঁচাতে পারবে না। 10,000 সোনার মোহর গলে গেল বলে। এই তো বিজ্ঞানী যন্ত্রপাতি নিয়ে ঘাটাঘাটি করছে দেখছি। বলো গোপাল, আমি কোন কাজে লাগতে পারি? তেমন কিছু নয়, তবে এমন একটা কাজ করতে হবে যাতে আমার এই কাগজখানা কাজে লাগতে পারে। কাগজ? কি কাগজ? সাদা কাগজ, আর এই কাগজকেই হলুদ করে দিতে হবে, মানে যাতে দেখে মনে হয় এটা অতি প্রাচীন কোনো কাগজ। রোদে পুড়ে কাগজ হলুদ হয় এমনই একটা যন্ত্র আমার কাছে আছে বটে, তবে তাপ আর চাপ দিলে টাটকা কাগজকেও পুরনো করা যায়। ব্যাস ব্যাস, আর কি চাই? বাকিটা আমি ঠিক সামলে নেব। হ্যাঁ, বলি রাজসভা থেকে ফিরতে এত সময় লাগে বুঝি? কাজ কি আমার একটা গিন্নি? একটা কাজ শেষ করেই আরেকটা কাজ ধরি। এ বাড়িতে এসো ধরাধরি করবে বুঝি? ধরাধরি নয় গিন্নি, এবার একেবারে লেখালেখি। লেখালেখি? আর তার জন্য তুমি ঘরে ঢুকতে না ঢুকতে এইভাবে ছড়িয়ে বসে গেলে? মুখের কথা কাজ হবে না গিন্নি, তাই একেবারে লিখে লিখে কথা হবে। নবাব ঘুঘু দেখেছে, কিন্তু ঘুঘুর ফাঁদ তো আমি দেখাবো। ঘুঘু? বলি ফাঁদ? না না না, ঘুঘু ফাঁদ নয় গিন্নি, বরং ফাঁদে ঘুঘু। ফাঁদ পেতে এবার আমি আসল ঘুঘুকে ধরবো। ঘিরে ফেলো, বাঁশ দড়ি যা আছে সব দিয়ে ঘিরে ফেলো। যেমন ইজারা বাড়ায়নি তেমন কৃষ্ণচন্দ্র বুঝুক মজা। না 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 না, আমি ছেড়ে কথা বলবো না, একদম না। আহা, কি হয়েছে কি হয়েছে মহারাজ? শান্ত হন, শান্ত। আহা, শান্ত হব? আমি কোথায়? আমি গঙ্গার ঘাটে যাব। নিশ্চয়ই আপনি কোনো দুঃস্বপ্ন দেখছিলেন মহারাজ। দুঃস্বপ্ন? তাই যেন হয় আনি। আমি যে দেখলাম নবাব এসে গঙ্গার ঘাটে দখল নিচ্ছে। কিন্তু আপনি তো ঘুমোচ্ছিলেন মহারাজ, তেমন কিছুই হয়নি। কিন্তু সত্যি যদি তেমন কিছু হয় তবে কি হবে? চিন্তা করবেন না মহারাজ, গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন ব্যবস্থা কিছু একটা হবে। কিন্তু আমি যে নিশ্চিন্ত হতে পারছি না। তবে আমার মাথায় কিছুতেই ঢুকছে না আপনার পিতৃপুরুষরা কবে এমনই যারা নিয়েছিলেন। বাকি মাথা খাটানোর কাজটা গোপালের উপরে ছেড়ে দিন না মহারাজ। আসুন আসুন নবাব বাহাদুর, আসুন। এসে তো গেছি, এখন আর অত ডাকাডাকি করে কি হবে কৃষ্ণচন্দ্র? আর নবাব যখন এসে গেছেন তখন সহজে ছেড়ে যাবেন না, এটাও জেনে রাখুন। এখন কাজের কথাটা চটপট বলে ফেলো উজির। এই তো ইজারা বাড়ানোর কাগজপত্র একেবারে তৈরি। হাতে হাতেই কাজ হবে। কাগজ মানে চুক্তি? আগেই বলেছিলাম না মহারাজ, নবাব কোনো কাঁচা কাজ করেন না। কৃষ্ণচন্দ্র এতে দস্তখত করে প্রয়োজনীয় অর্থ দিয়ে দিলেই শান্তি। না হলে আমাদের অশান্তি করার জন্য বাধ্য করবেন। আমার লোক লস্কর কিন্তু তৈরি। নবাব বাহাদুর বললেই তার ঘাটগুলোর দখল নেবে। জানি না, কিন্তু কই এখনো তো। আপনি কি কারোর অপেক্ষা করছেন মহারাজ? হ্যাঁ মানে গোপাল তো কই রাজসভায় এসে পৌঁছলো না এখনো। এই শুভ কাজে গোপালকে আবার কি দরকার মহারাজ? হ্যাঁ, মন্ত্রী মশাই যখন আছেন তখন আর চিন্তা কিসের, উনি একাই তো সব সামলে দেবেন। তবু গোপালের তো এই সময়ে এখানে উপস্থিত থাকার দরকার ছিল। গোপালের ভরসায় না থেকে বরং নবাব যেমন চাইছেন তেমন অর্থ দেওয়ার ব্যবস্থা করুন মহারাজ। কি হলো কৃষ্ণচন্দ্র, তবে কি ধরে নেবো ইজারা বাড়ানোয় তোমার তেমন কোনো আগ্রহ নেই? আমাকে কি তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে? না তাহলে যে বিপদ বাড়বে। অগত্যা কি আর করা যায়? যাও মন্ত্রী যাও,
কোষাগার থেকে প্রয়োজনীয় অর্থ নবাবকে দেওয়ার ব্যবস্থা করো। ওই অর্থ হাতে পেলেই নবাব ইজারা বৃদ্ধির চুক্তিতে দস্তখত করবেন। ওহ, গোপালটা দেখে দেখে এখনই ডোবালো আমায়। ওর উপর ভরসা করে যে কি ভুলই না করেছিলাম। না, এখন তো দেখছি গোপাল কোনো কাজেরই নয়। তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্রকে প্যাঁচে ফেলে ভালো মতোই আদায় করা গেল জাহাপানা। তাই তো দেখছি, শুধু কৃষ্ণচন্দ্র নয়, সঙ্গে গোপালকেও কুণ্ঠাসা করা গেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারও তো কই পাত্তা নেই, ল্যাজ গুটিয়ে পালিয়েছে বোধহয়। তবে আমি পালানোর বান্দা নই জাহাপনা। কই কই দিন দেখি, এবার আমার ভাগ বুঝিয়ে দিন। ও মন্ত্রী যেন আর তর সয় না। না 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 না, এইসব কাজ নগদে নগদে হয়ে যাওয়াই ভালো, কি বলো মন্ত্রী? বিলক্ষণ জাহাপনা, বিলক্ষণ। তাহলে মহারাজ, ভালো সময় এসেছি আমরা। এই যে এদিকে কেমন দেওয়া নেওয়া চলছে দেখুন। তাই তো দেখছি মন্ত্রী নবাবের সঙ্গে হাত মিলিয়েছে। মহারাজ আপনি? গোপাল তুমি? না না, আমরা ভূত নয়, একেবারে জ্যান্ত। আসলে কি হলে কি হতে পারে সেটা তো আগে থেকে জানা ছিল, তাই যথাসময় আসতে কোনো অসুবিধে হয়নি। সে যাই হোক, গঙ্গার ঘাটে ইজারা বাড়ানোর মোহর যখন হাতে এসে গেছে, তখন কোনো কিছুতেই আর কিছু হবে না। তাই বুঝি, কিন্তু এখনো তো হওয়ার অনেক কিছু আছে জাহাপনা। বাকি আছে? রসিকতা হচ্ছে আমার সঙ্গে? রসিকতা আমি নয়, করছেন তো আপনি। কারণ আসলে তো এইসব ঘাট মোগল সম্রাটের সম্পত্তি, তাই আদৌ যদি কোনো ইজারা থাকে তবে তা শেষ হয়ে যাওয়ার পরে আপনি এর দখল নিলেও সম্রাট খবর পেলে কি হবে ভেবে দেখেছেন? কি হবে? সম্রাট যে শুধু আপনাকে এখান থেকে উৎখাত করবেন তাই নয়, মুর্শিদাবাদের ঘাটগুলোর দখল নেবেন। আর মোগল সম্রাটকে জানানোর এই কাজ করবেন স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র। গোপাল আবার কি কল খাটালো জাহাপানা? শুধু কল নয়, একেবারে জাঁতা কল। এই যে এখানে লেখা আছে। ওটা কি? বলছি জাহাপনা, আপনি ইজারা শেষ হওয়ার কথা বলাতে আমিও পুরনো নথি ঘেঁটে ঘুটে এসব বের করেছি। পুরনো নথি? কই আগে দেখিনি তো। অনেক পুরনো নথি। কিন্তু ওতে আছেটা কি? ওই যে মোগল সম্রাটের বয়ান, কৃষ্ণনগর স্থিত গঙ্গার ঘাট মোগল সম্পত্তি। কৃষ্ণনগরের মহারাজ রাজা কৃষ্ণচন্দ্রকে তার এবং তার প্রজাদের কল্যাণার্থে ব্যবহার করতে দেওয়া হলো। যদি কেউ এই গঙ্গার ঘাট আমার অনুমতি ছাড়া দখল করতে আসে, তাহলে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দখল করা হবে। তাই কেউ যদি এই ঘাট দখল করার চেষ্টা করেন তাহলে যত নষ্টের গোড়া তাহলে এই মন্ত্রী। আমি আবার কি করলাম? তুমি তো গন্ডগোলটা পাকিয়েছো, আগ বাড়িয়ে খবর পাঠিয়েছো ঘাটের দখল নিয়ে মোহর হাতাবার। একটু হলেই আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি হাওয়া হয়ে যাচ্ছিল। কি তলায় তলায় তুমি এতটা ঘোট পাকিয়েছো মন্ত্রী? দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। ক্ষমা ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। না 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 না, এই মোহর টোহর আমার কিছুই লাগবে না, যেমন চলছে তেমন চলুক, শুধু খবরটা যেন মোগল সম্রাটদের কানে না যায়। চলো চলো চলো। এখনই যাবেন কোথায়? যখন এসেই পড়েছেন তখন আগামীকাল তো মহালয়া, ততক্ষণ না হয় থেকে যান। তারপর এক অন্যরকম দান দেখবেন। আবার কি দান? মহারাজ দেবী দুর্গার চক্ষু দান করবেন, সেটা নিজের চোখে দেখবেন না। না 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 না, সেসব পরে হবে, সেসব পরে হবে। এখন এখান থেকে যেতে পারলে বাঁচি। নবাব তো একেবারে লেজ তুলে পালালেন গোপাল, কিন্তু তুমি এসব করলে কি করে? আমি তো নবাবের দেখানো পথেই হেঁটেছি। তবে ওই যে কথায় বলে না, বাবারও বাবা থাকে, তাই মোগল সম্রাটের বানানো থুরি ওই বিজ্ঞানীর সহযোগিতায় আমার হাতে বানানো চুক্তিপত্র দেখিয়ে নবাবকে ঘায়েল করেছি মহারাজ। বলিহারি বুদ্ধি বটে তোমার। আমার কি হবে মহারাজ? তোমার এখন হয়েছে কি? মহালয়ার সময়ে মহাবিপর্যয় টেনে আনছিলে তুমি, তাই তোমার নিস্তার নেই। তাহলে আবার কি? সারা রাত জেগে গঙ্গার ঘাট পরিষ্কার করবে তুমি। কত বড় ঘাট আমি একা সাফ করব? মরে যাব, মরে যাব মহারাজ, মরে যাব। আমার কথা একটু ভাবুন মহারাজ, আমার কথা একটু ভাবুন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়তে।
আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আগের বছরের হিসেবের খাতাটা আমাকে দিয়ে দাও, আমি দেখে নিচ্ছি। ইয়ে মানে মহারাজ, শুধু শুধু আপনি এত কষ্ট করবেন কেন? প্রতিবার তো আমি দেখে নিই, এইবারও না হয় আমি দেখে নেব। আগের বছর পুজোর শেষে খরচের যে ফর্দটা আমার হাতে তুলে দিয়েছিলে তার ব্যথা এখনো মনে আছে, তাই কথা না বাড়িয়ে হিসেবের খাতাটা দাও। আচ্ছা, এই নিন। এই বছর মহালয়ার মহাভোজের রান্নার দায়িত্বটা গোপাল আমি তোমাকে দিতে চাই, তা তোমার কোনো অসুবিধে নেই তো? না না মহারাজ, আমার আবার কিসের অসুবিধে? আমার কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তুমি তাহলে ঠাকুরের থেকে কি কি লাগবে শুনে সেটার একটা ফর্দ বানিয়ে ফেলো। আচ্ছা। এই রে, মহারাজ তো গোপালকে মহালয়ার ভোজের দায়িত্বটা দিয়ে দিল। কোথায় ভাবলাম মহাভোজের দায়িত্ব নিয়ে এই বছর আগের বছরের থেকেও বেশি বেশি করে চাল আর ঘি সরাবো, কিন্তু গোপাল যদি দায়িত্বটা পেয়ে যায় তাহলে তো আমার এতদিনের পরিকল্পনাতে জল ঢেলে দেবে। না 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 না, আমাকে যেভাবেই হোক ওকে আটকাতেই হবে। 5 কেজি কুমড়ো? আচ্ছা বলছি ঠাকুর, 5 কেজি কুমড়োতে হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে, শুধু তো লাগবে ওই 5 মেশালি সবজিতে। ও হয়ে যাবে হয়ে যাবে। দেখো বাপু, কম যেন না হয়। আরে কম হবে কেন? তাও তুমি বললে বলে তোমাকে 5 কেজি বললাম। মন্ত্রী মশাই তো প্রতিবার 2 কেজি করে নিয়ে আসে। কি 2 কেজি? 2 কেজি কুমড়োতে এতজনের রান্না হয়ে যেত? ওইভাবেই হতো। শুধু কি কুমড়ো, কুমড়ো, আলু, পটল, ছানা, দুধ সবই তো কম কম করে আসতো। যদি বলতাম একটু বেশি করে আনতে, বলতো ওই দিয়েই চালিয়ে দে। হ্যাঁ, এদিকে ফোর দিতে আমার থেকে বেশি বেশি করে লিখে নিত। কি আর বলি বলো দেখি। এখানেও গোলমাল। সত্যি আজব লোক বটে একটা। না না না, বাকি আর কি কি লাগবে একে করে বলো দেখি। হ্যাঁ, লেখো 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 লেখো। হ্যাঁ 15 কিলো আলু, 3 কিলো পটল, 5 কিলো ছানা। আমার মানে এই মন্ত্রীর লেজে গোপাল পা দিয়েছে, ও বলতো ওকে খেতেই হবে। তোমার আবার লেজ আছে? ওই আগে জানতাম না তো। বাহ 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 বাহ, এখন তুমিও মস্করা করছো? আরে না না, আমি তো একটু মজা করলাম। এই নাও ধরো দেখি, তোমার জন্য একটু পায়েস বানিয়েছি। পায়েস? তা হঠাৎ করে এত ঘটা করে পায়েস রান্না করা হলো যে বড়, মতলবটা কি? ও মা, এতে মতলবের আবার কি আছে? তুমি কাজু কিশমিশ দিয়ে পায়েস খেতে ভালোবাসো, তাই বানিয়েছি। নাও খাও খাও খাও। আহ, পায়েসটা তো মন্দ হয়নি। তা কাজু যখন দিয়েইছো, এত কম কম করে দিয়েছো কেন? একটু বেশি করে দিতে পারোনি? কাজুর যা দাম, এর থেকে বেশি কাজুর পায়েস দিতে হলে রাস্তায় গিয়ে বাটি নিয়ে বসতে হবে। বললো গিন্নি, কাজুর অনেক দাম, তাই না? কাজুর অনেক দাম। কাজুর অনেক দাম। পেয়েছি পেয়েছি, গোপালকে জব্দ করার মুখ্য উপায় পেয়ে গেছি। বাবা, আরে গোপাল দাদা যে, এসো এসো। কি হরিপদ, কেমন আছো? দোকান কেমন চলছে? তোমাদের আশীর্বাদে ভালোই চলছে। বলো বলো কি লাগবে? প্রতিবার মহালয়ার মহাভোজের জন্য রাজবাড়িতে যে চাল দাও সেটাই লাগবে। একটু চালটা দেখাও দেখি। ও, এবার বাজারটা তুমি করছো বুঝি? প্রতি বছর তো মন্ত্রী মশাই আসেন। না আসলে এতকাল তো উনি সামলেছেন, তাই এবারে ওনাকে একটু ছুটি দেওয়া হয়েছে। বাহ 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 বাহ, বেশ ভালো বেশ ভালো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি চালটা দেখাচ্ছি। এই এই নাও, দেখে নাও। আরে কি চাল দিচ্ছ? চালে তো পোকা ধরা। হ্যাঁ, এটাই মন্ত্রী মশাই প্রতি বছর নিয়ে যান। কি মন্ত্রী মশাই রাজবাড়ির জন্য এই পোকায় ধরা গোবিন্দভোগ চাল নিয়ে যেতেন? হ্যাঁ, প্রতি বছর তো এই চালই নিয়ে যেতেন। তার মানে এই পোকায় খাওয়া চাল কিনে নিয়ে গিয়ে মহারাজের থেকে দামি চালের টাকা নিয়ে নিত। তাহলে এই চালটাই কি দিয়ে দেবো গোপাল দাদা? আচ্ছা, তোমার দোকানের ভালো গোবিন্দভোগ চাল আছে? আগে হ্যাঁ আছে তো। ব্যাস, তাহলে ওটাই দিয়ে দাও। ভালো গোবিন্দভোগ চাল? এটা এটা নেবে না তাহলে? তবে মন্ত্রী মশাই কিন্তু এটাই নিয়ে যেতেন। আর
দামও অনেকটা কম পড়বে। আরে মন্ত্রী মশাই কি নিতেন না নিতেন তার নমুনা তো পাচ্ছি। দাও আর কথা বাড়িও না, না হলে পোকায় খাওয়া চাল বিক্রি করার অপরাধে তোমার নামে মহারাজের কাছে নালিশ করব আমি। মানে না 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 গোপাল দাদা, এমনটি করো না। এই চাল আমি অন্যত্র কোথাও বেশি না, মন্ত্রী মশাই চাইতেন তাই তাই দিতুম। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। হ্যাঁ, আমি তোমাকে সব থেকে ভালো চালটা দিচ্ছি, কেমন? তাই দাও। এই নিন মন্ত্রী মশাই, একেবারে অল্প করে দেবেন কেমন? বেশি দিলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। এতে কাজ হবে তো? আরে বাবা, হবে না মানে? হ্যাঁ, এই দিয়েই তো সবাই কাঁচা ফল অসময়ে পাকিয়ে নেয়। নিশ্চিন্তে নিয়ে যান, নিশ্চিন্তে। আচ্ছা ঠিক আছে, আমি তবে আসছি এখন। মন্ত্রী মশাই, আবার কি হলো? বলছি ওই আমার টাকাটা। ওসব পরে হবে খন, আগে দেখি তোমার এই জিনিস কেমন কাজ করে, তারপর তো টাকা। হ্যাঁ, আলু, পটল, কুমড়ো, বেগুন, এদিকে আনাজপাতি সব হয়ে গেছে। ওদিকে হিং, মৌরি, কিশমিশ, লেবু, ঘি আর নারকেল, হ্যাঁ সব মোটামুটি হয়ে গেছে। এই তো ঠাকুর চলে এসেছে। ঠাকুর, সব নিয়ে এসেছি, দেখে নাও। আরো যদি কিছু দরকার হয় তাহলে বলবে, দেখো কোনো কিছু যেন কম না হয়। ঠিক আছে গোপাল, আমি সব দেখে নিচ্ছি। বেশ, আমি তবে এখন আসছি, বুঝলে? আচ্ছা, এসো। মহারাজ, এইবার আপনি গোপালকে দায়িত্ব দিয়েছেন ঠিক আছে, কিন্তু এত কিছুর দায়িত্ব গোপাল একা সামলাতে পারবে তো? গোপালের ওপর আমার ভরসা আছে, গোপাল ঠিক পারবে। না 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 না, সে তো আমিও চাই যে ও পারুক, কিন্তু মহাভোজ বলে কথা, এত কিছুর জোগাড়, রান্না বান্না, বুঝতেই তো পাচ্ছেন। কালকে তো আবার আপনি সকাল থেকেই মায়ের চক্ষুদান নিয়ে ব্যস্ত থাকবেন, তাই বলছিলাম রান্না বান্না যেন ভালো হয় সেই কথাটা আগে ভাগেই ঠাকুরকে একবার ডেকে বলে দিলে ভালো হতো না? না মানে গোপাল হয়তো বলবেই, কিন্তু আপনি বললে একটা আলাদা ব্যাপার, এই আর কি। কথাটা তুমি মন্দ বলনি, একবার আমার ঠাকুরের সাথে কথা বলা প্রয়োজন। ঠিক আছে, আমি তাহলে ঠাকুরকে পাঠিয়ে দিচ্ছি, আপনি বরং একবার কথা বলেই নিন। হ্যাঁ বেশ, তাহলে তাই করো। হ্যাঁ, সব ঠিক আছে। না, গোপাল বেশ ভালোই বাজার করেছে, একটা কিচ্ছু বাদ দেয়নি। যেমন ফদ্দি দিয়েছিলাম তেমনই জিনিস হাজির। আর প্রতিবার ওই মন্ত্রী বাজার নিয়ে যা করে, একটা লিখি আর একটা নিয়ে এসে হাজির করে। কি ঠাকুর, আমার নামে গুণকীর্তন করছো বুঝি? হ্যাঁ, মানে মানে আসলে আমি মানে আসলে নকলে অনেক বুঝলাম। যাও যাও, এইবার মহারাজের কাছে যাও, মহারাজ তোমায় তলব দিয়েছেন। মহারাজ আমায় কেন তলব দিয়েছেন? হ্যাঁ, ওই কালকের কি রান্না বান্না হবে সেই বিষয়ে কথা বলবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এইবার ঝটপট আমাকে আমার কাজটা সেরে ফেলতে হবে। ব্যাস, কাজ শেষ, এবার শুধু মজা হবে, মজা। আচ্ছা দাদু, কাল থেকেই কি তাহলে পুজো শুরু? হ্যাঁ রে, কাল মা দুর্গার চক্ষুদান হবে। রাজবাড়িতে তো বিশাল করে আয়োজন করা হয়েছে। তোরা সবাই কাল মায়ের চক্ষুদান দেখতে রাজবাড়ি যাবি তো? আমরা সবাই যাব, আমরা সবাই যাব। তাহলে সবাই মিলে বল, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মহারাজ, চক্ষুদান সম্পন্ন হয়েছে। অনেক দেরি হয়ে গেল, যাই ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। এ কি অবস্থা! সব কাঁচা সবজিগুলো তো পেকে একেবারে লাল হয়ে গেছে। এ বাবা, রাতারাতি সব সবজি পেকে গেল। এবার কি হবে? রান্না বান্না কিভাবে হবে?
দেখো দেখো মা দুর্গার কত বড় বড় চোখ, কি সুন্দর লাগছে দেখতে। আরে অসুরটাকে দেখ কেমন ভাবে তাকিয়ে আছে। সবাই দলে দলে আসছে ঠাকুর দর্শন করতে মহারাজ। আমি তাহলে একবার হেসেল থেকে ঘুরে আসি, বুঝলেন? দেখি ঠাকুর রান্না বান্না শুরু করলো কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। দেখো রান্না বান্না যেন ভালো হয়। কাল যদিও আমি ঠাকুরকে ডেকে বলে দিয়েছি, তাও তোমায় বলে দিলাম। আচ্ছা সবাই শোনো, কেউ যেন আজকে রাজবাড়ি থেকে না খেয়ে ফিরে যাবে না। আজকে রাজবাড়িতে মহাভোজের আয়োজন করা হয়েছে। আজকে দুপুরে সবাই এখানেই অন্ন গ্রহণ করবে। হবে না, হবে না মহারাজ, হবে না। আজকে কারোর অন্ন গ্রহণ হবে না। হবে না? কি যা তা বলছো মন্ত্রী? আর তুমি এত হাঁপাচ্ছ কেন? সকাল থেকে কোথায় ছিলে? একবারও তো তোমার টিকিটারও দেখা পেলাম না। মহারাজ স্বপ্ন, স্বপ্ন 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 দেখেছি। হ্যাঁ স্বপ্ন? কি স্বপ্ন দেখেছো? মা দুর্গার। হ্যাঁ কি বলছো? হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলছি। আজ ভোরবেলা স্বপ্নে মা দুর্গা আমায় দেখা দিয়েছিলেন। এ আমি কি দেখছি? মা দুর্গা, স্বয়ং মা দুর্গা আমার সামনে। মা, তুমি আমার বাড়িতে এসেছো। তারপর মা আমাকে বললেন আজ যেন রাজবাড়িতে অন্নভোগ না হয়। মা দুর্গা আজ কাজুর সন্দেশ খেতে চেয়েছেন। কি কাজুর সন্দেশ? হ্যাঁ, আরেক বছর নাকি ভোগের সন্দেশের ওপর মাত্র কয়েকটা কাজু ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাই এই বছর মা দুর্গা শুধু কাজু দিয়েই সন্দেশ খেতে চেয়েছেন। আর মা দুর্গা আদেশ করেছেন তার সেই ভোগই যেন প্রসাদ হিসেবে আজকে সবাই পেট ভরে গ্রহণ করে। ও তাই নাকি? মা দুর্গা যখন চেয়েছেন তখন তো দিতেই হবে। তাহলে গোপাল, তুমি এক কাজ করো, রাজকোষ থেকে অর্থ নিয়ে এক্ষুনি বাজার থেকে কাজু নিয়ে এসো। না না মহারাজ, মহারাজ আপনি দিলে হবে না। মা দুর্গা তো গোপালের নাম ধরে বলল যে আজকের এই ভোগ যেন গোপাল উৎসর্গ করে। কি গোপাল? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আবার কি হয়েছে? গোপাল দাদা কাল বাজার থেকে যত সবজি নিয়ে এসেছিল সব একেবারে পেকে গেছে। কালকে কাঁচা ছিল, আজকে তো একেবারে পেকে টুস টুস করছে। হ্যাঁ বলো কি? কি বলছো কি? জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সবই তোমার ইচ্ছা মা, সবই তোমার ইচ্ছা। মহারাজ, এটা তো হবারই ছিল। তার মানে কি বলতে চাইছেন আপনি? মা দুর্গা কাজুর সন্দেশ খেতে চেয়েছেন, তাই হয়তো মায়ের ইচ্ছেতেই যা হবার তাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিক কথাই বলেছো। সবই মায়ের ইচ্ছেতেই হয়েছে। গোপাল, তুমি আর দেরি করো না। মা যখন নিজে তোমার থেকে কাজুর সন্দেশ খেতে চেয়েছেন, তখন তুমি ব্যবস্থা করো। আর দেখো সবাই যেন পাত পেরে সেই প্রসাদ খেতে পারে। স্বয়ং মা দুর্গার আদেশ, বুঝতেই তো পারছো। কি যে করি, হাতে বেশি অর্থও নেই এখন এতগুলো লোকের জন্য। উফ, গোপালের মুখটা একেবারে দেখার মতো। গোপালকে পাকে ফেলে কি যে ভালো লাগছে। এইবার বাছাধন বুঝবে ঠেলা। হ্যাঁ কি বলছো? 20 কেজি কাজু লাগবে? হ্যাঁ গোপাল, এতগুলো লোক আছে, 20 কেজি তো লাগবেই। এইবার তো মনে হচ্ছে আমি শুকনো মাটিতে আচার খাবো। তুমি আর দেরি করো না, ঝটপট কাজুগুলো নিয়ে এসো দেখি। আমি বরং ততক্ষণে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। তুমি যাও তো দেখি, এখনই যাও। বাপরে, বাপরে কি ভারী। আরে সবজির ঝুড়িতে রাখা ওটা কিসের থলে? এই ঠাকুর দাঁড়াও তো একবার। আরে এটা তো ফল জাগ দেবার রাসায়নিক, কিন্তু এটা এখানে কিভাবে এলো? কে রাখলো? ঠাকুর তুমি রেখেছো? না তো, আমি কেন রাখতে যাব? আচ্ছা, তাহলে কি এটার কারণেই সবজিগুলো নষ্ট হয়ে গেল? নষ্ট হয়ে গেল নাকি ইচ্ছে করে নষ্ট করে দেওয়া হলো? হ্যাঁ, এই নাও গোপাল দাদা, এই নাও, এই হলো তোমার 20 কেজি কাজু। ঠিক আছে, কিন্তু পয়সাটা ভাই দুদিন পরে দেবো, বুঝলে? বুঝতেই তো পারছো পুজোর মরশুম। আরে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসছি। হ্যাঁ এসো এসো। ইচ্ছে করে আমার কেনা সবজিগুলো নষ্ট করে দেওয়া হলো। কেউ তো একটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু কে? ঠিক আছে, পুজোটা মিটে যাক, তারপর এই রহস্য তো আমি উদ্ঘাটন করেই ছাড়বো। হ্যাঁ গোপাল দাদা, ও গোপাল দাদা, এই যে এদিকে এদিকে, একবার এদিকে শোনো দেখি। হ্যাঁ কি হয়েছে? বলছি যে কাল না ওই মন্ত্রী মশাই আমার থেকে ওই
ফল পাকানোর জন্য বেশ অনেকটা রাসায়নিক নিয়ে গিয়েছিল, কিন্তু টাকা তো দেননি। বলেছিলেন কাজ হলে টাকা দেবে। তুমি একটু দেখো তো কাজ হয়েছে নাকি, তাহলে যেন ওই আমার টাকাটা দিয়ে যায়। কি মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই ফলে জাগ দেবার জন্য রাসায়নিক নিয়ে গেছিল? হ্যাঁ, কালই তো নিয়ে গেলেন। দেখো তো এটা কি না? হ্যাঁ, এটাই তো, এটাই তো। তার মানে 2 এ 2 4 মিলে গেল। এইবার ওই মন্ত্রীর পাকেই মন্ত্রীকে ফেলবো। গোপাল দাদা, ও গোপাল দাদা, কি গো, কি ভাবছো? হ্যাঁ, সব পরিষ্কার। এইবার গোপাল কাজু নিয়ে আসলেই চটপট সব আয়োজন শুরু করে দিতে হবে। আমি বরং এই ফাঁকে দুধটা জাল দিতে বসিয়ে দিই। হ্যাঁ, এই যে এই কাজু। এই যে গোপাল চলে এসেছে দেখছি। এবার আমাকে ঝটপট বলো দেখি, ওই পচা সবজিগুলো কোথায়? ওই সবজি তো আমি হেসেল ঘরের পেছনে রেখে এসেছি, ও দাসী পরে ফেলে দেবে। হেসেল ঘরের পেছনে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এগুলো এগুলো আমাকে দাও। ও আজকে কোনো রান্না বান্নার বালাই নেই। আহা, উফ বাবারে বাবা, একটু আরাম করে শুয়ে থাকি। হ্যাঁ, একটু বিশ্রাম নিয়ে তারপর রাজবাড়িতে ভোগ খেতে যাব। হ্যাঁ গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গিন্নি? আরে ও গিন্নি, এই দেখেছো, একটু আরাম করে শুয়েছি, শান্তি দেবে না? আরে কি হয়েছে নাকি? এত হাঁক ডাক কিসে? গিন্নি সময় নেই, তোমাকে এক্ষুনি রান্না করতে হবে। তাড়াতাড়ি রান্নাঘরে এসো। আমি আবার এখন কি রান্না করবো? আজ তো রাজবাড়িতে খাওয়া দাওয়া। হ্যাঁ, রাজবাড়িতে খাওয়া দাওয়া, কিন্তু তাও তোমাকে রান্না করতে হবে। কি মুশকিল, কি রান্না করব সেটা তো বলো। বলছি বলছি, আগে তো রান্নাঘরে এসো। কি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই পাকা সবজির বীজ দিয়ে সন্দেশ বানাবো? আমি এই পাকা কুমড়ো পটল থেকে বীজগুলো তোমাকে ছাড়িয়ে দিচ্ছি। তুমি এগুলো ভালো করে শিলে বেটে নাও, তারপর ভালো করে দুধের সাথে জাল দিয়ে সন্দেশ বানিয়ে ফেলো, কেমন? আর তারপরেই তো হবে আসল মজা। কি যে তোমার সারাদিন খেলা খেলি চলে, আমি বাপু কিচ্ছু বুঝি না। তোমাকে এত বুঝতে হবে না গিন্নি, যেটুকু বোঝালাম সেটুকুই শুধু করো। বাবা রে, ইস কি পচা গন্ধ। ওহ, বাবারে, আরে বাবারে বাবা। এই নাও তোমার সন্দেশ। না না না, সন্দেশ না, সন্দেশ না, বলো পচা মন্ত্রীর জন্য বিশেষ পচা সন্দেশ।